ছিলেন এরই মধ্যে টসটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের। 4 পরিবর্তন টাইগার একাদশে। তাসকিন নাসুম ফিরেছেন আবুধাবিতে, ম্যাচটি কভার করতে আছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি রঞ্জন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রঞ্জন, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বাংলাদেশের এবং সেই জায়গাটাতে অনুমিতই ছিল আফগানিস্তান চেজিংয়ে তাদের ট্র্যাক রেকর্ডটা ইদানিংকালে বেশ পোর দেখা যাচ্ছে। বাট 4টা পরিবর্তন আমি এখন পর্যন্ত পাই নাই ধারণাটা কারা কারা সেই জায়গাটায় পরিবর্তিত হয়েছেন। আপনি একটু ওভারঅল জানাবেন সিনারিওটা। আমিও তো একেবারে খুব যে আপডেট জানি তা না, তবে সাইফুদ্দিন এসছেন, তাসকিন দলে সুযোগ পেয়েছেন, আবারও ফিরেছেন। পরিবর্তনের জায়গা আসলে 4টা আমরা হয়তো পরিষ্কার ধারণা পাবো। নাসুমের জায়গা পাওয়ার কথা রয়েছে এবং টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত, সব মিলিয়ে আসলে বাংলাদেশ এই জায়গাটা অন্তত সাহসিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েছেও। তবে পরিসংখ্যান তো বলে আসলে আফগানরা ওই যে চেস করেও তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে, আর বাংলাদেশ আসলে যে 5টা ম্যাচ জিতেছে এর মধ্যে 4টাই কিন্তু বাংলাদেশ চেস করে জিতেছে, অর্থাৎ আগে বল করে। আজকে আগে ব্যাট করে বাংলাদেশ কত রানের যে লক্ষ্য দেবে আফগান বোলারদের সামনে সেটা বলা মুশকিল। আমার তো মনে হয় রশিদ খান টস জিতলে বাংলাদেশকে ব্যাটিং এই পাঠাতেন, যে আপনারা ব্যাট করেন, আমরা একটু বোলিং ভেরিয়েশন দিয়ে আপনাদের খুব দ্রুত অল আউট করে দিই। তো সব মিলিয়ে বাংলাদেশ মোস্ট পসিবল যত অপশন রয়েছে আজকে লাস্ট চান্স সবটা করার চেষ্টা করেছে এবং অন্তত যেহেতু টসটা জিতেছে মানসিকভাবে নিজেদের ডিসিশনটা নিতে পেরেছে, নিয়ে ম্যাচটা শুরু করতে পারছে। একটা ফায়ারি স্টার্ট দেওয়ার চেষ্টা করবে এবং 2 ওপেনার যদি সেটা করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশে একটা ভালো শুরু পেলে শেষটাও ভালো হতে পারে। সামি, রঞ্জন, একটু জানতে চাই, একদম আপনি কালকে প্র্যাকটিসটাও কভার করেছেন, প্রেস কনফারেন্সের সময় আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। প্র্যাকটিসের আবহটা কেমন দেখেছেন? আসলে ওভারঅল টিমের একটা ম্যাচ বাংলাদেশ হেরে গেছে, বাট বিফোর দ্য আফগানিস্তান ম্যাচ হাউ মাচ পাম্পড আপ দে ওয়্যার? বাংলাদেশ আসলে মানসিকভাবে খুব একটা যে বকডাউন ছিল এরকমও না, আবার মানসিকভাবে খুব বেশি উচ্ছ্বসিত এরকম না। আমার চোখে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ ভেতরে ভেতরে চিন্তিত ছিল, কিন্তু সেটা সামহাউ চেষ্টা করছিল যে সেটা ফিজিক্যাল এক্সপ্রেশন কিংবা বাইরের মুভমেন্টে যাতে বোঝা না যায়। এই কারণে নিজেদের মধ্যে ছোটখাটো খুনসুটি, খুব বেশি না, সেটা করার চেষ্টা করেছে। আগে মাঠে এসে ফিল্ডিং প্র্যাকটিস করার চেষ্টা করেছে, যথাযথভাবে ওয়ার্ম আপ করার চেষ্টা করেছে, তারপর নেটে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে। পেস ডিপার্টমেন্টে তাসকিন যেমন সন্টেটের সঙ্গে অনেক কথাবার্তা ছিলেন, সাইফুদ্দিনকে বেশ সিরিয়াস দেখা গেছে এবং কারণে আজকে জায়গাও পেলেন তিনি। তো সব মিলিয়ে আসলে তারা বার্তা তো পৌঁছে দেওয়া ছিল যে কারা কারা সুযোগ পেতে যাচ্ছেন, সেই অনুযায়ী নিজেদেরকে ঝালিয়ে নেয়া। সব মিলিয়ে একটা চাপা পরিকল্পনা তাদের মধ্যে ছিল এবং যা কিছু দেখানোর মাঠে দেখানোর চেষ্টা করব এরকম একটা পরিকল্পনা নিয়ে বাংলাদেশ গতকাল অনুশীলন করেছিল। সামি, রঞ্জন, যেমনটা জানতে পেরেছি ওপেনিং স্লটে চেঞ্জটা এসেছে, এটা একটা মেজর চেঞ্জ। এই 2 ওপেনিং ব্যাটার এই বছরটাতে সর্বাধিক সংখ্যক ছক্কারও রেকর্ড করেছিলেন। বাংলাদেশ আজকে একটা স্ট্র্যাটেজি ডিফারেন্ট নিয়েছে, নুরুল হাসান সোহানের ইনক্লুশন, সেই জায়গাটাতে তানজিম হাসান সাকিবকেও ড্রপ করা হয়েছে। এই আপডেটটা আমরা পেয়েছি এখন পর্যন্ত, সর্বমোট 4টা পরিবর্তন। সো এই স্ট্র্যাটেজিটা আপনার কাছে কি মনে হচ্ছে? মেবি লিটন কুমার দাস ওপেনিংয়ে চলে যাচ্ছেন, তাই তো? আসলে পরিকল্পনা তো করতে হবে, আজকে ছাড়া পরিকল্পনা করারও সুযোগ পাবে না বাংলাদেশ। তো যা কিছু আসলে ঝুলিতে আছে আজকেই পরিকল্পনা। ট্রফির যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ এসেছিল সেই স্বপ্নটা যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে স্কোয়াডে যত স্ট্রেংথ আছে, যা কিছু দেখা হয়ে গেছে, আপনি বলছেন যে ওপেনাররা ভালো করেছে, এই 2 ওপেনার কিছু কিছু জায়গায় তো ভালো করেছে, তবে 50-50 পার্টনারশিপ নেই আসলে গত 10 ইনিংসের বেশি সময় ধরে। তো সেই জায়গায় আসলে সেই ব্যর্থতাটা তো সবসময় থাকে। তবে যারা সুযোগ পাচ্ছিলেন না তারা যে এসে ভালো কিছু যাতে করতে পারেন, কালকে সোহানকেও খুব কাছ থেকে দেখছিলাম, তিনি ফিল্ডিং প্র্যাকটিস করছিলেন, খুব চনমনে ছিলেন। তো কেন নয় এই সুযোগটা পেয়ে সেরাটা দেয়ার। এবং নাসুম, তিনিও সুযোগ পাননি, তিনি আজকে যদি সুযোগ পাচ্ছেন তো তিনিও অবশ্যই সেরাটা দেবেন, যদি হোপফুলি সুযোগ পেয়ে থাকেন। আমি সঠিক জানি না, তবে সাইফুদ্দিনের ব্যাপারটা আমি শুনেছি তিনি আছেন। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ হয়েছে যেটা বললাম মোস্ট পসিবল থিং সেটা চেষ্টা করেছে, এবং যেহেতু আফগানদের সক্ষমতা তারা জানে সেই অনুযায়ী তারা চেষ্টা করেছে একটু সেট আপ সাজাতে। দুবাইয়ের মতো অতটা স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়তো আবুধাবিতে হবে না, পেস ডিপার্টমেন্টও এখানে বেশ ভালো ভূমিকা পালন করবে, এবং যেহেতু সম্ভবত এই প্ল্যানও ছিল বাংলাদেশের টস জিতে একটা ভালো উইকেটে খেলা হবে এরকম একটা এক্সপেকটেশন ছিল। তো সেরকম যদি হয় যেমনটা আফগানিস্তান হংকং ম্যাচে হয়েছিল 180 প্লাস বা এর কাছাকাছি যদি কিছু করতে পারে, 160 আপ অ্যাটলিস্ট করতে হবে বাংলাদেশকে, না হলে ফাইটেই থাকবে না বলা যায় এক প্রকার। আরেকটা বিষয় সেটা হচ্ছে স্টিল দে আর ইনভেস্টিং অন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় ইনফর্ম ব্যাটার না সাম্প্রতিক সময়ে, স্টিল তাওহিদ হৃদয়ের উপর ইনভেস্টমেন্টটা করা হচ্ছে। এটা কি আপনার কাছে মনে হয় যে বড় মঞ্চ তাওহিদের এক্সপেরিয়েন্সটাকেই কদর করা হচ্ছে? ওর
শেষ একটা সুযোগ দিয়ে দেখা যে আলটিমেটলি কেমন পারফর্ম তিনি করেন। টিম ম্যানেজমেন্ট ব্যাক করছেন তাকে, বোঝা যাচ্ছে। এটাই আমি আসলে বলা হয়েছে যে যেহেতু একটু টেম্পারমেন্ট আছে, যেহেতু আসলে খেলার অভিজ্ঞতাটা অন্যান্যদের চেয়ে বেশি, তো সেই জায়গায় এই ধরনের বড় টুর্নামেন্ট কিংবা আপনি ধরেন অন্যান্য ক্রিকেট লিগেও তিনি শ্রীলঙ্কা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সাথে খেলেছেন, বেশ কিছু ম্যাচ, বেশ কিছু আবহে থেকেছেন, তো এর আগের এশিয়া কাপে খেলেছেন। সব মিলিয়ে আসলে বলা যায় যে হ্যাঁ, মঞ্চটা বড়, একটু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা। প্রথম 2 ম্যাচ পারেননি, এই ম্যাচে ওই শেষ সুযোগটা দেয়া যে তোমাকে দিলাম আরেকটা সুযোগ, তুমি প্রমাণ করো নিজেকে। এবং তার ক্যাপাবিলিটি যেহেতু বাংলাদেশ দল দেখেছে এর আগে পরে যে সে কি করতে পারে, হয়তো খোলস ছেড়ে বেরোতে পারছে না, হয়তো সেই ব্যাটে বলের কানেকশনটা ঠিক মতো হচ্ছে না, কিন্তু হয় সেদিন যে তাহিদ হৃদয় ভালো কিছু করতে পারে, সেই ভরসার জায়গা থেকে তাকে একটা লাস্ট চান্স, আর যখন শেষ সুযোগ পায় মানুষ তখন তো কিছু একটা করে দেখাতে চায়। এবং বাংলাদেশ দলও সেই একই সিচুয়েশন আছে। ওভারঅল টিম হয়ে প্রত্যেকেই তার জায়গা থেকে সেরা দিতে হবে। কেউ এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলতে হবে আফগানদের সঙ্গে জিততে হলে, টিকে থাকতে হলে। এশিয়া কাপ। সামি, রঞ্জন, লাস্ট কোয়েশ্চেন করতে চাই। ম্যাচ ডে যেহেতু প্রি ম্যাচ অ্যানালাইসিসের মতো করেই করছে, আপনি যেহেতু আছেন আবুধাবিতে অনেকদিন ধরেই, রাতের বেলার কন্ডিশনটা নিয়ে একটু আপনি অ্যাসেসমেন্টটা দেবেন, কারণ সেকেন্ড ইনিংসে বাংলাদেশকে বোলিং করতে হচ্ছে। আমরা এপাশ থেকে অনেক কিছুই শুনি যে সাডেন টেম্পারেচার ড্রপ হয়, কিছু কিছু ক্ষেত্রে ডিউ ফ্যাক্টরও নাকি কাজ করে। আপনি একটু এক্স্যাক্ট চিত্রটা বলবেন যে আসলে সেকেন্ড ইনিংসে কি কি ঘটে এবং বাংলাদেশের সেই জায়গাটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কতটুকু আছে? সামি, আমি যেটুকু দেখেছি আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে এখানকার রাতে ফ্ল্যাড লাইটের আলো। এবং এই যে ধরেন ঢাকার আকাশ আপনি বা অন্যান্য জায়গার আকাশ কিছুটা পরিষ্কার দেখবেন এই সেপ্টেম্বরে কিংবা এই সময়টাতে নীল আকাশ দেখা যায়, রাতেও সেটার কিছু পরিষ্কার ধারণা পাওয়া যায় যে না অত হেজিনেস নেই, অত ফগিনেস নেই। কিন্তু এই জায়গায় যত রাত হয় উপর থেকে লাইট পড়ে এবং একটা ফগিনেস কাজ করে। ফিল্ডিং অনেক ভাইটাল রোল, যেটা নিয়ে কথা কম হয়, কিন্তু যেমন এর আগে শেখ মেহেদী ক্যাচের কথা যদি আপনি ধরেন, আগের ম্যাচে খুব ক্রুশিয়াল টাইমেও ক্যাচ উঠবে, সেগুলো যদি ছেড়ে দেন তাহলে বিপদ। তো এই জায়গায় একটা বড় স্ট্রাগল আমি দেখেছি সেকেন্ড ইনিংসে যারা বোলিং করেন। অ্যাডভান্টেজের জায়গায় যদি বলেন, আমার কাছে মনে হয়েছে স্পিনাররা অপেক্ষাকৃত একটু বেশি অ্যাসিস্ট্যান্ট পান এখানে সেকেন্ড ইনিংসে। আমি হয়তো আরো শার্প টেকনিক্যালি কেন পান সেটা এক্সপ্লেইন করতে পারবো না, কিংবা সময়ের ব্যাপার। তো সব মিলিয়ে আমি দেখেছি যে একটু হলেও স্পিনাররা এখানে আদায় করতে পারেন। তো সবকিছু মিলিয়ে পজিটিভ নেগেটিভ দুটোই আছে বলা যায়। তবে আগে ব্যাট করে একটা ভালো স্কোর করতে পারলে, বাংলাদেশের বোলিংটা যেহেতু শক্তিশালী, পিচটা যদি আজকে ভালো পায় এবং ব্যাটে বলের কানেকশনটা শুরুতে যদি ভালো পায়, একটা ফায়ারি স্টার্ট যদি পায় বাংলাদেশ, তাহলে এটা একটা পজিটিভলি দেখা যায় যে রঞ্জন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে অনেকক্ষণ আপনি যুক্ত ছিলেন। ভালো থাকবেন আপনি।